তোমরা আগেই জেনেছ যে গ্রেগার জোহান মেন্ডেল শঙ্করায়ন পরীক্ষার মাধ্যমে বংশগতির ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি মঠের বাগানে মটর গাছ চাষ করেছিলেন এবং ওই মটর গাছের উপর পরীক্ষা করে তিনি বংশগতি সম্পর্কিত তত্ত্বগুলি আবিষ্কার করেছিলেন। তিনি কিভাবে মটর গাছের উপর কাজ করেছিলেন সেটা একবার দেখে নিই চলো। 1856 থেকে 1863 খ্রিস্টাব্দ পর্যন্ত মেন্ডেল প্রায় 8 বছর ধরে তার পরীক্ষাগুলি চালান। মেন্ডেল তার পরীক্ষাগুলি চালাবার জন্য 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মটর গাছ নির্বাচন করেছিলেন, যা নিয়ে আমরা পরে আলোচনা করব। বিপরীত বৈশিষ্ট্যযুক্ত যে দুটি মটর গাছের মধ্যে মেন্ডেল শঙ্করায়ন ঘটাবেন বলে ঠিক করেছিলেন তার মধ্যে একটি ছিল বেগুনি ফুলযুক্ত মটর গাছ এবং অন্যটি সাদা ফুলযুক্ত মটর গাছ। এই দুটি মটর গাছের মধ্যে যেই মটর গাছটিতে বেগুনি ফুল হয় সেই মটর গাছটিতে যখন কুঁড়ি এলো সেই অবস্থাতেই কাঁচি দিয়ে তিনি পুংকেশরগুলি কেটে বাদ দিয়ে দিলেন, অর্থাৎ ইমাসকুলেশন ঘটালেন। এরপর এইভাবে পাওয়া কুঁড়িটিকে আমরা স্ত্রী কুঁড়ি বলতেই পারি, কারণ পুংকেশর না থাকার ফলে এই কুঁড়িটি বড় হয়ে অবশ্যই একটি স্ত্রী ফুলে পরিণত হবে। এইভাবে পাওয়া কুঁড়িটিকে মেন্ডেল একটি ব্যাগের মধ্যে রেখে দিলেন, যাতে অন্য কোনো ফুলের পরাগরেণুর সঙ্গে পরাগযোগ না ঘটে। ব্যাগের মধ্যে রাখা এই কুঁড়িটি ধীরে ধীরে পরিণত হল। ঠিক সেই সময় বিপরীত বৈশিষ্ট্যের যে মটর গাছটি তিনি নির্বাচন করেছিলেন, অর্থাৎ সেই সাদা ফুলযুক্ত মটর গাছটি তার সাদা ফুল থেকে পরাগরেণু তুলির সাহায্যে সংগ্রহ করলেন এবং তা স্থানান্তর করলেন। তোমরা ভাবছো তো তিনি কোথায় স্থানান্তর করলেন? তিনি তা স্থানান্তর করলেন বেগুনি ফুলটির গর্ভমুণ্ডে, যা পুংকেশর অপসারণের পর কুঁড়ি থেকে ফুলে পরিণত হয়েছিল এই ব্যাগটির মধ্যে। এইভাবে তিনি ইতর পরাগযোগ ঘটালেন। এরপর তিনি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের বিবরণ, পরাগযোগের তারিখ এইসব উল্লেখ করে গাছটির ডালে ট্যাগ ঝুলিয়ে দিলেন, অনেকটা ঠিক আমাদের নতুন জামা কাপড়ে আটকানো ট্যাগের মতো, যার সাহায্যে আমরা দাম, সাইজ এগুলো জানতে পারি। এই পর্যায়টির নামই হলো ট্যাগিং। ওই গাছে যে ফল উৎপন্ন হলো তার বীজ মেন্ডেল মাটিতে রোপণ করলেন। ওই বীজ থেকে যে গাছগুলি উৎপন্ন হলো তাদেরকে বলা হয় প্রথম অপত্যজনু বা F1 জনু। এই F1 জনুর গাছ পর্যবেক্ষণ করতে গিয়ে মেন্ডেল দেখলেন প্রতিটি গাছেই বেগুনি ফুল উৎপন্ন হয়েছে। এই F1 জনুর গাছগুলির মধ্যে মেন্ডেল ঘটালেন স্বপরাগযোগ, অর্থাৎ যেই ফুলের পরাগরেণু তিনি নিলেন তা তিনি সেই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত করলেন। এই স্বপরাগযোগের মাধ্যমে তিনি যে ফলগুলি পেলেন তারই বীজ তিনি মাটিতে রোপণ করলেন। এই বীজ থেকে যেই গাছগুলি উৎপন্ন হলো তাদের বলা হয় দ্বিতীয় অপত্যজনু বা F2 জনু। F2 জনুর গাছ পর্যবেক্ষণ করতে গিয়ে মেন্ডেল দেখলেন বেশিরভাগ গাছে বেগুনি ফুল হচ্ছে এবং অল্প সংখ্যক কিছু গাছে সাদা ফুল হচ্ছে। আরও তো অন্য গাছ ছিল, তা সত্ত্বেও মেন্ডেল কেন তার পরীক্ষার জন্য মটর গাছকেই বেছে নিয়েছিলেন? চলো তা জেনে নিই। প্রথমত, মটর গাছ এক বর্ষজীবী এবং দ্রুত বংশবিস্তারে সক্ষম, ফলে মেন্ডেলের পক্ষে অল্প সময়ে বেশ কয়েকটি প্রজন্ম ধরে পরীক্ষা নিরীক্ষাগুলি করা সম্ভব হয়েছিল। দ্বিতীয়ত, মটর গাছ বিরুৎ জাতীয় এবং এর বহু সংখ্যক বীজ উৎপন্ন হওয়ায় মেন্ডেল অল্প জমিতে একই সঙ্গে অনেকগুলি উদ্ভিদের চাষ করতে পেরেছিলেন। তৃতীয়ত, মটর গাছে অনেকগুলি বিপরীতধর্মী, স্পষ্ট এবং বিশুদ্ধ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। যেমন ধরো লম্বা মটর গাছ, বেটে মটর গাছ, বেগুনি ফুল, সাদা ফুল। ফলে মেন্ডেলের পক্ষে কেবলমাত্র মটর গাছের উপরেই অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা চালানো সম্ভব হয়েছিল। চতুর্থ কারণটি হলো মটর ফুল উভলিঙ্গ, অর্থাৎ একই ফুলে পুংকেশর এবং গর্ভকেশর উভয়ই উপস্থিত। এটি স্বপরাগী, ফলে বাইরে থেকে কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না এবং বিশুদ্ধ বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। পঞ্চম যে কারণটি ছিল সেটি হলো মটর ফুলের আকৃতি। মটর ফুল আকৃতিতে বেশ বড়, ফলে খুব সহজেই ইমাসকুলেশন করে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব।
অপর যে কারণটি ছিল সেটি হলো পরাগযোগের ফলে যে অপত্য গাছগুলি হয়েছিল তারা প্রত্যেকেই বংশবিস্তারে সক্ষম ছিল। কিন্তু আমি এদের বংশবিস্তারে সক্ষম কেন বলছি? কারণ দেখো, F1 জনুতে মেন্ডেল যে বেগুনি ফুলযুক্ত গাছগুলি পেয়েছিলেন তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটিয়ে তিনি বেগুনি ফুলযুক্ত এবং সাদা ফুলযুক্ত গাছ পেলেন, অর্থাৎ তারা বংশবিস্তারে সক্ষম ছিল। এই সকল কারণের জন্যই মেন্ডেল তার পরীক্ষায় মটর গাছই ব্যবহার করেছিলেন।